যেমন ধরেন, বাবা যখন অফিস থেকে বাসায় ফেরেন, বাচ্চাটা, ছোট বাচ্চা একদম লাফ দিয়ে বিছানা থেকে উঠে এক লাফে সোজা দৌড়ে চলে যাবে রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে ফিল্টার থেকে এক গ্লাস পানি নিয়ে এসে বাবার সামনে ধরবে। তো এই এক বাবা বলতেছিল, ডাক্তার সাহেব আমার বাচ্চাটা এতই লক্ষ্মী, সে বোঝে যে পাপা অফিস থেকে কখন আসছে, সে দৌড়ে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এসে বলবে, পাপা এই নাও পানি, এই নাও পানি, পানি খাও। তো এরা লাইফে এরকম আরো অনেক ছোটখাটো লাভেবল জিনিস করে, যা মা বাবারা আপনাদেরকে বলবে। এবং তারা শুধু বলবে না, মা বাবা বা তারা অন্যান্য আত্মীয় স্বজনরা তার উপরে ইমপ্রেস হয়ে পড়ে। প্যারেন্টসরা এসে বলবে যে তাকে না ভালোবেসে, আদর না করে আমরা থাকতেই পারি না, আমরা তাকে কোলে তুলে নিই, কিস করি। প্যারেন্টসরা তাকে মন থেকে আদর করে, কারণ ওরা খুব মিষ্টি মিষ্টি আর ইনোসেন্ট এবং নিষ্পাপ কিছু আচরণ করে ফেলে, মিষ্টি মিষ্টি কথাও বলে, যা দেখলে যে কোনো মানুষ তার প্রতি অটোমেটিক একটা গভীর ভালোবাসা তার প্রতি চলে আসবে। সে সব সময় আপনার প্রবলেমে হেল্প করতে আগে আসবে। বিশেষ করে নার্স ভূমিকার বাচ্চারা এটা খুব বেশি করে, এটা মনে রাখবেন, খুব বেশি করে। পাপা জুতা জুড়া বাইরে অগোছালো রেখে আসতো, যে আমি দাঁড়াও দাঁড়াও, আমি মুছে, খুব সুন্দর করে মুছবে, মুছে রেখে তুলে রাখবে। মোজা দুইটা খুব সুন্দর করে তুলে ওই জুতা থেকে বাহির করে আপনার তারে ঝুলায় রাখবে, ভিজে থাকে ঘামে, গন্ধ যাতে না হয়। বলবে এই নাও নাও, যাওয়ার সময় বলবে এই মানে পাপা এই নাও, কার্সিনোসিন কার্সিনোসিন ফিল করছেন তাই না, পাপা এই নাও, এই নাও রুমাল, এই যে কিছুটা এটা স্যার পরিষ্কার। পালসে দিলেও ফিল পাওয়া যাচ্ছে স্যার। আচ্ছা, তো কি করবে, শার্ট হ্যাঙ্গারে টাঙিয়ে দিচ্ছে। তো সে ফ্যামিলির সবাইকে অ্যাফেকশনেটলি বা আন্তরিক ভাবে হেল্প করবে, সবাইকে। পালসিটিলা কিন্তু সবাইকে করে না, কার্সিনোসিনও কিন্তু সবাইকে করে না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এরা সবাইকে করবে, অন্যদের সারাক্ষণ মানে এত করবে যে অন্যদেরও মন চাইবে যে তাকে আদর করি। ঠিক আছে, তো ইয়েটা কি, পরের এই স্লাইডটা এখানে হবে। তাহলে অ্যাফেকশনের হচ্ছে টেন্ডেন্সি টু শো ক্লোজনেস উইথ a smile and cheerfulness while talking or welcoming others, offer nicely, politely, help to others। ঠিক আছে, তার মধ্যে একটা স্ট্রং টেন্ডেন্সি থাকে সবার খুব ক্লোজে বা কাছাকাছি থাকার। অন্যদের সাথে তার কথা বলার স্টাইলটা কি হয়, খুব স্মাইলিং হয়, খুব চেয়ারফুল হয়। সে যখনই কোনো নতুন মানুষকে ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়, অভ্যর্থনা জানায়, ওনার অফার করার ধরনটা খুব নাইস হয়, খুব পোলাইট হয়। যেমন ধরেন, আপনি নার্স ভূমিকা, নার্স ভূমিকার ফ্রেন্ড, নার্স ভূমিকার ফ্রেন্ডকে ফোন করে বলল, কোন নার্স ভূমিকাকে ফ্রেন্ড ফোন করে বললো যে চলো বন্ধু, আজ বিকালে কোথাও একটু ঘুরে আসি, কোথাও একসাথে বসে একটু চা খাওয়া যাবে, চা খাওয়া যাবে, ফোনে বলতেছে। তো নার্স ভূমিকা ফোন করে, নার্স ভূমিকাকে ফোন করে তার একটা বন্ধু বলছে, অমনি উপাস থেকে নার্স ভূমিকা খুব আন্তরিক ভাবে সে বলবে, আরে ধুর বাইরে কেন বসবো, তুমি সোজা আমার বাসায় চলে আসো না কেন বন্ধু, আমরা সবাই মিলে একসাথে বসে চা খাবার, জম্পে আড্ডা দেবো, গল্প গুজব করবো, দারুণ মজা হবে। সে এত সুন্দর করে তার বন্ধুকে বা আপনাকে ইনভাইটেশন জানায় অফার করবে, তখন আপনার মনে হবে যে আমি তার এই অফারটা কোনো মতোই রিজেক্ট করতে পারবো না। আমি কিভাবে তার অফার রিজেক্ট করব? নায়ক ভূমিকার অফার আপনি চাইলেও রিফিউজ করতে পারবেন না, সে এতই নিখুঁত ও এত চমৎকার ভাবে বলবে যে আপনার মনে হবে না ভাই, আমি ওর বাসায় যাবোই, এখন চা খাবো, আর কি খাওয়াবে, গল্প করে আসি, অ্যাটলিস্ট আড্ডাটা দিয়ে আসি, এটা তার মনে হবে।
এরপরে হলো সেন্সিটিভ। হ্যাঁ, আমরা সেন্সিটিভ নিয়ে আলোচনা করি। সেন্সিটিভ, সেন্সিটিভ কি? সেন্সিটিভ হলো নাক ভূমিকার, আমরা পরের পার্টে কিন্তু চলে গেলাম। সেন্সিটিভ পার্ট, এটা কিন্তু খুব গভীর ভাবে আমরা স্টাডি করব। ঠিক আছে, সেন্সিটিভ শব্দের অর্থ কি? সেন্সিটিভ শব্দের অর্থ হচ্ছে হ্যাভিং উইথ হ্যাভিং দা ফ্যাকাল্টি অফ সেন্সেশন বাট নট নো রিজন। মনের মধ্যে অনুভূতির তীব্র অনুভূতির তীব্রতা খুব বেশি থাকবে, কিন্তু ওটার পেছনে কি? নো রিজন, কোনো লজিক থাকবে না, কোনো যুক্তি থাকবে না, কোনো কারণ থাকবে না। সেন্সিটিভ মানে ওনার সেন্সেশন ফ্যাকাল্টি খুবই স্ট্রং হবে, সেন্সেশন ফ্যাকাল্টি খুবই স্ট্রং হবে। ওনার মধ্যে কোনো মানে সেন্সিটিভ ফ্যাকাল্টি অনেক স্ট্রং, কিন্তু ওনার মধ্যে কোনো ওই স্ট্রং হওয়ার কোনো প্র্যাকটিক্যাল রিজন তার থাকবে না, যৌক্তিক কোনো কারণ থাকবে না। তার মনের মধ্যে, মনের ভিতরে খুব ডেডিকেটেড ফিলিং, খুব ডেলিকেটেড ফিলিং, নট ডেডিকেটেড, ডেলিকেটেড। এই যে দেখেন এখানে লেখা আছে ডেলিকেটেড ফিলিং, এই যে দেখছেন ডেলিকেটেড ফিলিং। এই ডেলিকেটেড ফিলিং, ডেলিকেটেড মানে কি? খুব সূক্ষ্ম, ভঙ্গুর, তাই না? আমরা ডেলিকেটেড পড়েছিলাম পূজার মধ্যে, ডেলিকেটেড ফিলিং কাজ করে। তাহলে সেন্সিটিভের মানে হলো এরা ডেলিকেট পেশেন্ট, ইজিলি অফেন্ডেড অর ইমোশনালি হার্ট। পরের অংশ দেখেন কমার পরে, ইজিলি অফেন্ডেড অর ইমোশনালি হার্ট, খুব দ্রুত হয়ে যায় তারা, খুব দ্রুত অফেন্ডেড হয়ে যায়, ইমোশনালি হার্ট হয়ে যায়। নার্স ভূমিকা চেষ্টা করে, নার্স ভূমিকা কি করে? চেষ্টা করে কাউকে হার্ট না করার, কিন্তু সেও কেউ হার্ট করলে সে দ্রুত হার্ট হয়ে যায়। আমরা পরের স্লাইডে যাই, তাহলে একটু ভালো হবে। ইজিলি গেট হার্ট, সে খুব দ্রুত হার্ট হয়ে যায় এবং রাগও তখন চলে আসে মারাত্মক লেভেলে। আমরা তারপরে স্লাইডে যাই। হি ডাজ নট অ্যাকসেপ্ট থিং ডাজ ইন অ্যান ইনডিগনিফাইড ওয়ে, মানে মর্যাদাহীন বা অশালীন উপায়ে কোনো কাজ করা হলে সে তা কিছুতেই মেনে নিতে পারে না। এখন আপনি তার সাথে বেয়াদবের মতন আচরণ করলেন, বেয়াদবের মতন কথা বললেন, আপনার স্যার, আপনি তাকে রেসপেক্ট দিলেন না, বলতেছে আর কি, বা অল্প মাত্রাতেও যদি কিছু করে ফেলেন, বাঁকা কথা বলে ফেলেন, সে অনেক দ্রুত অফেন্ডেড হয়ে যায়, সে অনেক দ্রুত অফেন্ডেড হয়ে যায়। ঠিক আছে, যদিও সে, যদিও তার কোনোভাবেই জানতে বাকি থাকে না যে সামনের মানুষটা, মানে আমরা তো মানুষের সাথে যখন মিশি তখন কি হয়? আমরা তো বুঝে যাই যে তার মতলব কি, সে কি সেলফিশ, স্বার্থপর নাকি। এরা কিন্তু ইন্টেলিজেন্ট, তো এরা বুঝে যায় যে সামনের মানুষটা হচ্ছে খুব সেলফিশ। এখন দেখেন, সে যদি বুঝে যে সামনের মানুষরা মতলববাজ, মতলবী, সে নিজে থেকে ওনার সাথে রিলেশন একদম ব্রেক করে দিবে, একদম ভেঙে দিবে। কিন্তু ওনার এই সম্পর্ক ভাঙার পরেও ওই মতলবী লোকটা যদি কখনো কোনো বিপদে পড়ে বা ওনার কন্ট্রাক্ট, ওনার সাথে আবার কন্ট্রাক্ট করে এবং বলে যে ভাই আমার এই প্রবলেম হয়েছে, আমাকে একটু হেল্প করে দাও না ভাই, তখন নার্স ভূমিকা ওই সেলফিশ ব্যক্তির, সে তো জানেই স্বভাব যে বেটা তো পয়দাসী সেলফিশ, স্বার্থপর, কাজের সময় কাজী, কাজ করালে হয়ে যায় পাজি। তো ওই সেলফিশ ব্যক্তির স্বভাব জানা সত্ত্বেও সে কিন্তু তাকে রিফিউজ করবে না, সে সোজা গিয়ে তাকে হেল্প করে দিবে। কিন্তু তাকে হেল্প করার সময় তার মনের ভিতরে এক ধরনের তীব্র ক্ষোভ বা আগুন জ্বলতে থাকে, তার ভেতরে প্রচন্ড রাগ কাজ করবে, মনে মনে হয়তো তাকে অনেক কথা শোনায় দিবে, নিশ্চয়ই বেটার তোর ধান্দা আছে, তুই ধান্দা আছে বলে তুই আবার আমার কাছে আসছিস, তুই আবার আমার কাছে কল করছিস। তো তার সাথে যখন কথা বলবে তখন এরকম হতে পারে যে বলো আজকে কি কি কাজ আছে তোমার, এইভাবে কথা বলবে, কাটা কাটা কথা বলবে। হ্যাঁ, এক্সাক্ট ল্যাঙ্গুয়েজে সে কথাও শুনিয়ে দিবে, আবার একটু বাঁকা বাঁকা টাইপের কথাও বলে দেবে, কিন্তু হার্ট করবে না,
অপমান করবে না, কিন্তু শোনাবে যে আমি তোমার উপরে, তুমি যে কাজের সময় কাজী আর কাজ করালে হয়ে যাওয়া পাজি, আমি বিষয়টা বুঝেছি, কিন্তু আমি তোমার কাজটা করে দেবো। মানে সে তাকে কাজও করে দিবে, আবার কথাও শোনাবে। তো কথাও শোনাবে, কাজও করে দিবে, এটা হলো নার্স ভূমিকা। ধরেন এবার ক্লিনিক্যাল প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আসি। ধরেন আপনার ক্লিনিকে, আপনার চেম্বারে একজন পেশেন্ট আসলো। সে আপনার কাছে তখনই আসে তখন তার এই বডিতে মারাত্মক কোনো রোগ হচ্ছে, কোনো দরকার হচ্ছে, অ্যালোপ্যাথিতেও আর কাজ হচ্ছে না, তখন আপনার কাছে আসে। তো আপনি এরকমই তার অনেক উপকার করেছেন। তার অ্যালোপ্যাথি ফেরত, 3-4টা ডাক্তার ফেরত হয়ে আসার পরে, বিফল হয়ে যাওয়ার পরে আপনি ট্রিটমেন্ট দিয়ে তাকে আল্লাহর রহমতে সুস্থ করে ফেলেছেন। এবার যখন তখন আপনার কাছে আসবে, এবার অনেক দিন পর, মেলা দিন পর আসছে, তখন আপনার মুখ থেকে বাড়িয়ে গেল, হ্যাঁ ভাই আজকে কি হঠাৎ করে কি হলো, আজকে কি মনে হলো? এই যে একটু বাঁকা করে বললেন, কি মনে হলো? কারণ আপনি ডাক্তার নিজেই নাক ভূমিকা যদি হন, তখন এই কথাটা আপনার মধ্যে কিন্তু স্ট্রংলি বাড়বে যে পেশেন্টটা এখন আমার কাছে আসছে ওষুধ নিতে, রিলিফ হয়ে যায়, ওষুধ খাওয়ার পরে 3-4টা ডাক্তার পারলো না, আমি ঠিক করে দিলাম, রিলিফ পেয়ে গেল। আর রাস্তায় দেখা হলে সে আমাকে চিনতেই পারে না, সালাম দিলেও আমার দিকে তাকায় না, আমি তাকে 2-1 বার হাত নাড়িয়ে গ্রিটিং জানানোর চেষ্টা করেছি, কিন্তু সে এমন ভাবটা দেখালো যে আমাকে চেনেই না, আমাকে পাত্তাই দিল না। এরকম অনেক হোমিওপ্যাথিক ডাক্তার দেখবেন, নার্স ভূমিকার ডাক্তার আছে যারা পেশেন্টকে কথা শোনায় দেয়। তো এরকম যদি আপনার সাথেও হয়, আপনি আজকেই 2-1 ডোজ খাই ফেলতে পারেন, সমস্যা নাই, খাইতে পারেন। তো ওনার মেন্টাল স্টেটটা কেমন হবে এই ইয়ের নার্স ভূমিকার বা এই ডাক্তারের যদি চিন্তা করে, ওনার মনে হবে আমি ওনার জন্য এত খেটে কাজ করলাম, আমি আমার সর্বোচ্চটা দিয়ে তার সেবা করলাম, ওনার কেসটা এত সুন্দর করে পিওর কেস টেকিং করে তাকে কিওর করে দিলাম, অথচ ওনার মনে আমার জন্য বিন্দু মাত্র অ্যাপ্রিসিয়েশন নাই, কৃতজ্ঞতা নাই। সারাদিন ক্লাস নিলাম এত কষ্ট করে, 3 দিন 4 দিন খাইটা প্রেজেন্টেশন করলাম, একটা লাইনও আপনারা লিখতেছেন না যে কেমন লাগলো, কোন জায়গায় বুঝতে পারলাম না, তাই না? এবার আমি নাক ভূমিকা হলে কিন্তু এটাও আমি ধরে ফেলবো, বুঝতে পারছেন? তো রেসিপ্রোকাল এগুলা কিন্তু সাথে সাথে দিয়ে দিতে হয়। আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা বান্দা প্রতি মুহূর্তে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো। কেন বলো? ওটাও প্র্যাকটিস। হ্যাঁ, এগুলো অনেক বড় বড় জিনিস, চিন্তা করবেন, করলে পেয়ে যাবেন। এরপরে কি, হি ক্যান নট টলারেটস, কি টলারেটস করতে পারে না? আরে আমার আরেকটা স্লাইড হয়ে গেল। ও আচ্ছা, আমি তো এই অংশই শেষ করিনি। আচ্ছা, হি ক্যান নট টলারেটস ইফ সামওয়ান হ্যান্ডেল হিম রাফলি অর ইগনোরস হিম। বুঝতে পারছেন? কেউ ওনার সাথে যদি রুক্ষ আচরণ করে বা ওনাকে অবহেলা করে বা ইগনোর করে, তাহলে সে সেটাকে টলারেট করতে পারে না, সহ্য করতে পারে না। ভালো করে বুঝেন, ইগনোর, ইগনোর ওয়ার্ডটা লিখে নেন। এই ইগনোর সে একদমই বরদাস্ত করতে পারে না। মানে সে যদি কোথাও গেল এবং সে যদি আগে থেকেই জানে যে ওখানে কেউ তাকে চেনে না, তার পরিচিত নাই, তাহলে ঠিক আছে, তাহলে সমস্যা হবে না, তাহলে তার মধ্যে ইগনোর ফিলিং আসবে না। কিন্তু সে যদি খুব ভালো করে জানে যে ওখানকার মানুষরা ওনাকে খুব ভালো করে চেনে, আর চেনা সত্ত্বেও তাকে ইগনোর করছে, তখন ওনার মনে মারাত্মক আঘাত লাগে। সে ভাবে, আরে ওই লোকটা রাজশাহী থেকে, আমাদের মাসুদ ভাই টাঙ্গাইল থেকে রাজশাহীতে আসলো, নিশ্চয়ই কারোর সাথে দেখা করতে আসছে, আসার পরে তো অন্তত পক্ষে একটাবার কলও করতে পারতো, অথবা না হলেও একটাবার একটু দেখাও তো করে যেতে পারতো। তখন ওনার মনে হবে, এর মানে কি দাঁড়ালো, যখন আপনার কোনো কাজই নাই, তখন আপনি আমাকে একটা ফোনও করলেন না, এখন আমার সাথে দরকার নাই, তার কাজ নাই, আর আপনি আমাকে একটা ফোন করলেন না,
আবার এখন প্রয়োজন পড়ে গেছে, এখন আপনি আবার সামনাসামনি হয়ে অজুহাত দিচ্ছেন যে ভাই আমি তো তখন বিজি ছিলাম, একদমই টাইম পাইলাম না। এইরকম সিচুয়েশন নাক ভূমিকার মনের মধ্যে ওনার থেকে একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হয়ে যাবে, সে নিজেকে একটা ডিস্টেন্স তৈরি করে নেবে। আর নার্স ভূমিকা যখন কোনো মানুষের থেকে একবার মনে মনে ডিস্টার্ব তৈরি করে নেয়, তখন সামনের মানুষটা ওনাকে যতই রিকোয়েস্ট করুক না কেন, সে কোনোদিন ওনার কাছে আর ফিরে যায় না। ওনার লাইফে যত বড়ই কিছু আসুক, লাখ টাকার লোকসান হোক, ক্ষতি হোক, যাই হোক না কেন, ওই ব্যক্তির কাছে কখনোই সে যাবে না। এটা কিন্তু হেট্রেড না, সে আমাকে ইগনোর করেছিল, ওই যে একবার ইগনোর হয়েছে, অবহেলিত ফিল করেছে, সেখান থেকে আসে না। ওখানে ওনার সাথে রিলেশন তার ওখানেই শেষ, ওখানেই খতম। আমি আপনাদেরকে অনেক আগে বলেছিলাম, এটা অন্য একটা রুব্রিক্স পড়াতে যায়। আমি একটা দোকানে, আমার এক ইয়ের ওখানে যাই না, আমি প্রায় আজ 20-22 বছর ধরে ওই রাস্তায় আমি ইউজ করি না। ওটা আমাদের একদম মেন রোড, সাহেব বাজার মেন রোড, আমি ওই রাস্তায় ব্যবহার করি না। হ্যাঁ, তাহলে আমি যদি নাক ভূমিকা, তাহলে আমি এই কাজটা করি, তার মানে আমি কিন্তু তাকে হেট্রেট করছি না, কিন্তু ওই যে ইগনোর করেছে, ওইটা আমার ইয়ে আছে, তার সাথে রিলেশন ওখানেই শেষ। কিন্তু নাক ভূমিকার সৌন্দর্যটা দেখেন, সে কিন্তু সম্পর্ক পুরোপুরি ব্রেক করার পরে ওনার বাহ্যিক আচরণ কিন্তু খুব পোলাইট বা নম্রভাবে হ্যান্ডেল করে। মানে ওনার সামনে যখন ওই ব্যক্তিটা চলে আসে, ওই ব্যক্তিটা আমার চেম্বারে আসলো, আমি কিন্তু, যে আমাকে একসময় ইগনোর করেছিল, আমি কখনোই তার সাথে মুখে বাজে কথা বলি না, নোংরা ব্যবহার করব না। আমি নাক ভূমিকা আমি কখনোই ব্যবহার করব না। সে ফেসেও কিন্তু ওরকম, নাক ভূমিকা তার ওই সময় তার ফেসেও ওরকম কিছু প্রকাশ করবে না। ওনার ভেতরের যে রাগ ফিলিংসটা সামনের মানুষকে খুব সুন্দর করে বুঝিয়ে দিবে, কিন্তু ওটা জাস্ট বোঝাবে তার জেস্চার দিয়ে। কিন্তু ওনার মুখের ভাষা বা আচরণ কিন্তু সব সময় পোলাইট থাকবে। সামনের মানুষটা যদি ওনাকে কোনো গিফট বা ওনাকে যদি কোনো জিনিস অফার করে, তাহলেও সেটা সে পোলাইটলি রিসিভ করবে। মানে সামনের মানুষের সাথে ওনার যতটুক রূঢ় বা নোংরা ব্যবহার করেছিল, সেরকম রিভেঞ্জফুল বা প্রতিশোধমূলক নোংরা আচরণ করবে না। এই কারণে এটা হেট্রেড না। হ্যাঁ, সে পরিস্থিতিটাকে সম্পূর্ণ একটা ডিফারেন্ট আলাদা উপায়ে হ্যান্ডেল করবে, আগের মতন ওরকম মানে ইয়ে থাকবে না। কিন্তু যার সাথে ইয়ে করছে সেও বুঝে যাবে যে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। তাহলে নেক্সট ইয়ে হলো কি, হি ক্যান নট টলারেট রুডনেস, হি ক্যান নট টলারেট রুডনেস। আর 2 নম্বরটা কি, এনি অ্যাডভার্স রিমার্ক অন হিজ অনেস্টি। মানে সে কারো রুডনেস মানে রুদ্ধটা রূঢ়তা আর কি, এবং উনার সততার উপরে যে কোনো প্রকার অ্যাডভার্স রিমার্ক মানে নেগেটিভ মন্তব্য বা রিমার্ক বিন্দু মাত্র সহ্য করতে পারে না। তার কথা হলো অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি ইকুয়াল টু নাক ভূমিকা। হ্যাঁ, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি হচ্ছে নাক ভূমিকা। অনেস্টি হলো ওনার লাইফের সবচেয়ে বড় কোর প্রিন্সিপাল। সে ওটা কোনো মতেই ভাঙতে পারবে না, পেশেন্টের কন্ডিশন যাই হোক না কেন। রুডনেস তো সে একদমই বরদাস্ত করবে না, তার সাথে রুডনেস করা হলে। তো এখানে আমাদের একটা রুব্রিক্স আছে, এই কথা থেকে রুব্রিক্স চলে আসে, সেটা হলো সেন্সিটিভ টু রুডনেস। সেন্সিটিভ টু রুডনেস, এই সেন্সিটিভ টু রুডনেস রুব্রিক্সের প্র্যাকটিক্যাল মিনিংটা কি? এই রুড ব্যক্তিটা আসলে কে? রুড ব্যক্তিটা হলো যে ওনার পজিশন বা মর্যাদাটাকে বিন্দু মাত্র অনার করে না। আমি টিচার, আমাকে আপনি সম্মানই দিচ্ছেন না। আমি আপনার ক্লাসে গেলাম, আপনি আমার সামনে একটু রেসপেক্টফুলি সালামও দিলেন না, আমার সামনে দাঁড়ালেনও না। ঠিক আছে, মানে আমি আসলে কে, আমার সোসাইটিতে বা আমার লাইফে আমার কি যোগ্যতা আছে, সেটা সেটা সে না জেনে আমার রেসপেক্ট বা অ্যাপ্রিসিয়েশন কি এটা সে করলো না। যখন সামনের মানুষটা ভাবে বাদ দাও, তাকে বাইপাস করে চলো, কি দরকার তাকে ডাকার, তার মতামত নেওয়ার, তার কোনো দরকারই নাই, এটা হলো রুডনেস। তাহলে রুডনেস হলো আমাকে ডাক্তার সাহেব বসতেও পর্যন্ত বললো না। পেশেন্ট বলবে ডাক্তার সাহেব আমি ওখানে ওভাবে উপস্থিত থাকা সত্ত্বেও সে আমাকে
বসার জন্য একটা চেয়ার পর্যন্ত দিল না। সে ওখানে সব ওখানকার বাকি সব মানুষকে ডেকে ডেকে খাওয়ালো, নাম নিয়ে নিয়ে প্রশংসা করলো। একবার সৌন্দর্যের খাতিরে আমাকে জিজ্ঞাসাও পর্যন্ত করলো না। কত বড় রুড মানুষ ভাবুন তো, রুগী এভাবে বলে। অথবা কেউ যদি ওনার মুখের উপরে কড়া কিছু বলে দেয়, তো নাক ভূমিকা ওটা কোনো মতেই মন থেকে মেনে নিতে পারে না, মন থেকে সেটা বরদাস্ত করতে পারে না। হি ইজ ডিস্ট্রাক্টেড বাই হিজ ল্যাক অফ অ্যাকনোলেজমেন্ট। ওনার মনের এই কষ্ট বা এই ডিস্ট্র্যাক্টটা মূলত আসে সঠিক অ্যাকনোলেজমেন্ট। অ্যাকনোলেজমেন্ট মানে স্বীকৃতি। আমি ক্লাস শেষে বললাম যে কেমন লাগলো আপনারা লিখেন, এটা হলো অ্যাকনোলেজমেন্ট, তাই না? তো এই যে সঠিক স্বীকৃতির অভাব, এটাতে সে ডিস্ট্রাক্ট হয়ে যায়। ওনার উদারতা বা দয়ার বিপরীতে সামনের মানুষ থেকে সামনের জন থেকে যদি কোনো প্রকার রেসিপ্রোকেশন বা পারস্পরিক ভালো আচরণ যদি না আসে, ভালো আচরণ যদি অনুপস্থিত হয়, এবং মাঝে মধ্যে ওনাকে যে সামাজিক সম্মান বা সোশ্যাল ডিসঅনার ফেস করতে হয়, তার কারণে তার মনের মধ্যে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। যদি ওনার সম্মান বা ইজ্জতের উপরে বিন্দু মাত্র কোনো আঘাত পড়ে, নার্স ভূমিকার সেলফ রেসপেক্ট যদি কেউ হার্ট করে, তবে ভাই সে লাইফে আর কোনো দিন তাকে কাবু বা নিয়ন্ত্রণে আসবে না। আপনি ওনার সামনে যতই আপনি তাকে করে ফেললেন, সেলফ রেসপেক্টে আঘাত দিলেন, তার ইজ্জতে হাত দিয়ে দিলেন, এরপর আপনি যখন ভুল বুঝতে পারে তার সামনে যতই কান্নাকাটি করেন, তাকে যদি উল্টা করে লটকান, তাকে যদি থ্রেট দেন, কোনোভাবেই তাকে আপনি মন গলাতে পারবেন না। তবে হ্যাঁ, যদি কোনো পেশেন্টকে নার্স ভূমিকা দিয়ে পিওরলি কিওর করতে হয়, তবে মেন্টাল স্টেটের এই দুই ডাইমেনশনকে আপনাকে মিলাতে হবে। দুইটা যদি ডাইমেনশন মিলে, এবার যদি আপনি নার্স ভূমিকা পেশেন্ট আপনার কাছে রোগগ্রস্ত অবস্থায় আসে, আপনি যদি তাকে নার্স ভূমিকা দিয়ে দেন, তখন হয়তো ওনার মনের ক্ষোভটা কেটে যাবে এবং সে ওই ইগনোর করা মানুষের কাছে আবার ফেরত চলে যাবে। ওনার এই খারাপ লাগাটা হয়তোবা পুরোপুরি ভুলে যাবে। আমরা দেখেছি হলিস্টিক কেয়ার হোমিওপ্যাথিতে হয়, হাজবেন্ড ওয়াইফ। আমি মনে এর আগে গল্প করেছিলাম, নানা নানা নানি দুইজন নাতি বলতেছে যে প্রায় 7 বছর একসাথে একই রুমে থাকে না, দুইজন পাশাপাশি রুমে থাকে, খাবার দেয়, কথাবার্তা ওরকম হয় না, জাস্ট এক ডোজ ওষুধ দেওয়ার পরে আজকে দুজন একসাথে এক খাটে থাকে। বয়স ধরেন যে একজনের হয়তো 70 বা 75-এর মতন, একজনের 60-65-এর মতন। হোমিওপ্যাথি এটা করতে পারে যদি আপনারা সঠিক জায়গায় যেতে পারেন। বুঝতে পেরেছেন? তো ইগনোর করা মানুষটাকে আপনি ফেরত পাঠাতে পারবেন একটা ডোজ নার্স ভূমিকা দিয়ে। কিন্তু যদি সেই মানুষটার কনস্টিটিউশনাল নেচার মানে স্বভাবটাই যদি নার্স ভূমিকা হয়ে থাকে, তবে ভাই ওনাকে ওই মানুষের কাছে ফিরে নেওয়ার কথা একদমই ভুলে যান। জন্মগত যদি ওরকম হয়ে যায়, ওনাকে আপনি কাবু করতে পারবেন না, আনতেই পারবেন না নাক ভূমিকা দিয়ে দিলে, খাওয়াতে খাওয়াতে হয়তো আসবে না। কিন্তু ডিজিজে আক্রান্ত হওয়ার পরে সে যদি এরকম ইয়ে হয়ে যায়, তাহলে সেটাকে আপনি ফেরাই নিতে পারবেন। তো এটার একটা কারণ আছে। একটা মানুষ যখন রোগগ্রস্ত থাকে, হয়তো অ্যাকিউট স্টেটে বেলেডোনা আছে, বেলেডোনা স্টেট তৈরি হয়ে গেল, কিন্তু বেলেডোনা দেওয়ার পরে সে যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বা নর্মাল অবস্থায় যায়, তখন জন্মগতভাবে সে হয়তো নাক ভূমিকা ছিল, তখন বেলেডোনা থেকে কিন্তু আবার সে নাক ভূমিকায় চলে আসে। এরকম অনেক বিষয় থাকে, এগুলো ফিলোসফিক্যাল বিষয়। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা করা যাবে। পরের স্লাইডে আমরা চলে আসি। কি লেখা আছে? জেনারোসিটি। হ্যাঁ, এটাও কিন্তু নাক ভূমিকার অন্যতম বড় রুব্রিক্স, খুব ভালোভাবে বুঝতে হবে। জেনারোসিটি রুব্রিক্স হচ্ছে জেনারাস টু। এখানে এই রেপার্টরিতে আপনার নাক ভূমিকা দেওয়া নাই, হ্যাঁ, কিন্তু পরের না নাক ভূমিকা দেওয়া আছে। এখানে 4টা মেডিসিন দেওয়া আছে। এটা মূলত কেন্টের রেপার্টরিতে 3টা মেডিসিন দেওয়া আছে। নাক ভূমিকাকে এখানে
সেকেন্ড গ্রেডে রাখা ছিল সম্ভবত, কেন্টে সেকেন্ড অথবা ফার্স্ট গ্রেডে। তো নাক ভূমিকার ভিতরে এই জেনারেসিটি কিন্তু খুব মারাত্মক লেভেলে থাকে, আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, অবশ্যই একটু আগে বললামও, এবার একটু ধরাই দিই তাহলে বুঝতে পারবেন। এরা কিন্তু খুব জেনারাস হয়, খুব উদার প্রকৃতির হয়, অনেক বেশি, টু মাচ। লেখা আছে কি জেনারাস টু, টু মাচ, টু মাচ, টু মাচ জেনারাস। টু মাচ মানে কি? টু মাচ মানে হলো সে নিজের প্রয়োজনের চেয়েও বা দরকারের চেয়েও বেশি মানুষকে দেয়। এখন আপনার মনে হতে পারে এই টু মাচ জেনারেসিটিটা কি, অনেক বেশি মনে হচ্ছে মনে হয়, বা এটার প্র্যাকটিক্যাল মিনিংটা আসলে কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, একটু মন দিয়ে শোনেন। ধরেন সে মার্কেটে গেল, সাহেব বাজারে গেল, নদীর ধারে গেল, বা যে কোনো একটা জায়গায় গেল। ওখানে গিয়ে দেখে যে 5টা গরিব অসহায় শিশু ঘোরাঘুরি করছে। বডি দেখলেই তো বোঝা যায় যে কে গরিব, কে অসহায়, কে কিরকম, এটা বোঝা যায়। তো যাক, ঘোরাঘুরি করছে। তো আমরা কি হয়, বিভিন্ন জায়গায় পার্কে টার্কে গেলে, দোকানে টোকানে গেলে এই টাইপের বাচ্চা কাচ্চা এসে এটা ওটা চায় না? তো এরকম একটা বাচ্চা ছুটে তাকে দেখে তার কাছে চলে আসলো, এসে খুব করুণ সুরে বলে, আঙ্কেল আমাকে একটা বিস্কুট কিনে দাও না, ও আঙ্কেল আমাকে একটা বিস্কুট কিনে দাও না। এই কথা শোনার পরে, এরকম একটা দুস্থ অসহায় শিশুর মুখ থেকে এরকম একটা কথা শোনার পরে লোকটার মন একদম গলে যাবে, নাক ভূমিকার মন একদম গলে যাবে, হৃদয়ে দয়া মমতা জেগে উঠবে, মন একদম গলে একদম কি দ্রবীভূত হয়ে যাবে, আর্দ্র হয়ে যাবে। দূর থেকে দেখে হয়তো এরকম আমাদের একটু আকটু হয়, কিন্তু বাস্তবে জেনারসিটি দেখতে পারাটা লাইফে খুব কঠিন একটা কাজ, অনেক মুশকিল একটা ব্যাপার। কারণ কি, আমাদের রেপার্টরিতে এত এত মেডিসিন আছে, তার মধ্যে মাত্র এই 3টা বা 4টা মেডিসিন আছে যারা খাঁটি লেভেলের জেনারসিটি গুণটা আছে। তার মানে ডেফিনেটলি এটা একটা পিকিউআরএস এক্সক্লুসিভ একটা জিনিস, এই কারণে এটা শিখতে হবে ভালো করে। তো সবার পক্ষে কিন্তু এভাবে মন গলে যাওয়া, উদার হয়ে যাওয়াটা কিন্তু সম্ভব না। আপনার দূর থেকে দেখে কষ্ট হচ্ছে, কিন্তু এই লেভেলে হওয়াটা কিন্তু অনেক বড় বিষয়। তো সাধারণত কি হয়, এই নাক্স ভূমিকা মানুষরা, এই নাক্স ভূমিকা ব্যক্তিরা যে কোনো দুঃখী ব্যক্তি মানুষকে দেখে জলদি ও চট করে ওনাদের মন গলে যায়। মানে ওনাদের ভেতরে কেমন যেন একটা তাগাদা চলে আসে, আরে ইস রে, বেচারাটা কত কষ্টে আছে। তো এখন প্র্যাকটিক্যালি কি ঘটলে দেখেন, এই যে ব্যক্তিটা ওনার কাছে এসে বললে যে আঙ্কেল একটা বিস্কুট কিনে দাও না, সে যেই বাচ্চাটিকে, যেই একটা দোকানে নিয়ে যেয়ে একটা বিস্কুট কিনে দিতে গেল, অমনি আশেপাশে থাকা বাকি আরো 4-5টা যে বাচ্চা ছিল, ওরা ওটা টের পেয়ে গেল যে আঙ্কেল তো ওটাকে বিস্কুট কিনে দিচ্ছে। এখন সে তো মস্ত এক কাপড়ের মধ্যে পড়ে গেল। এখন তো 5-5টা বাচ্চা বা 10টা বাচ্চা যারা আছে দুস্থ, সবাইকে বিস্কুট কিনে দিতে হবে। এই সিচুয়েশনে মধ্যে কিন্তু এই নাক্স ভূমিকার মন কিন্তু বলবে না। এখন ওনার মনে হবে, আরে ভাই এই 5জনকে কিনে দেবো, এটা তো একটু বেশি হয়ে গেল, এটা তো আমার বাজেটের বাইরে, আমার সীমার বাইরে তো চলে যাচ্ছে। তখন সে একটা ইন্টেলিজেন্ট উপায়, এই যে নেক্সট প্ল্যানিং, একটা ইন্টেলিজেন্ট উপায় বের করে ফেলবে। সে খুব চতুরতার সাথে ওই প্রথম বাচ্চাটাকে আড়ালে ডেকে নিয়ে ফিস ফিস করে বলে, এই বেটা এদিকে আয়, দেখ দেখ, কথা শোন কথা শোন, এদিকে আয়, তোকে তো আমি দিতে চাইছিলাম, কিনে চাইছিলাম না, দিতে চাই না, এই নে তোর প্যাকেটটা ধর, আর এখান থেকে জলদি দিয়ে ছোট, এক দৌড়। খবরদার, এ কথা কিন্তু কাউকে, ওদেরকে একদমই বলবি না।
ভালো করে শুনেন, সে কিন্তু ওখানকার সব বাচ্চাকে ঢালাও করে বিস্কিট কিনে বিলিয়ে দিবে না, জাস্ট ওই বাচ্চাকে কিনে দিবে। ওনার মন গলার লেভেলটা কিন্তু সর্বোচ্চ ওই লেভেলেই গলে গেছে, গলে, এর বেশি কখনোই যাবে না। তো নার্স ভূমিকার জেনারোসিটির প্র্যাকটিক্যাল লিমিট বুঝলেন? লিমিটটা কি বুঝতে পেরেছেন? মানে হলো, আমার পকেটে যদি 100 টাকা থাকে আর কেউ এসে যদি খুব বিপদে পড়ে, ডাক্তার সাহেব আমি তো খুব বিপদে পড়ে গেছি, আর আমার কাছে যদি 100 টাকা ধার চাই, তাহলে আমি পুরো 100 টাকা ধার দেব না, আমি ওনাকে জাস্ট 10 টাকা বের করে দিব। আমার জেনারোসিটি ঠিক এই পর্যন্ত, নার্স ভূমিকার জেনারোসিটি এই 10 টাকা পর্যন্তই, এর বেশি কখনোই সে দিতে পারবে না। তাহলে জেনারাস কি হলো? লিবারাল। লিবারাল মানে কি? লিবারাল মানে হচ্ছে উদার, মুক্তিমনা, সংকীর্ণ চিন্তা মুক্ত, ভিন্ন মতকে সহজে মেনে নেওয়ার ক্ষমতা, গিভ স্পেস টু আদার, অন্যকে স্বাধীনতা দেয়, স্পেস দেয়, নিজের চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত অন্যের উপরে চাপিয়ে দেয় না, নিজের মতামত না দিয়ে তার নিজের মতামত বা স্বাধীনভাবে কাজ করতে সুযোগ দেয়। আনবায়াসড মানে পক্ষপাতহীন, নিরপেক্ষ, বিচার বিবেচনায় সম্পূর্ণ নিরপেক্ষ, কোনো পূর্ব সংস্কার বা সংকীর্ণ পক্ষপাতিত্ব ছাড়াই সত্যকে গ্রহণ করে। আমার পকেটে একজনকে বিস্কিট কিনে দেওয়ার ক্ষমতা, তাহলে হয়ে গেল। তাহলে জেনারাস হলো মুক্ত চেতা, যে অন্যকে নিজের সুযোগ বা স্পেস দেয়, যিনি পক্ষপাতহীন এবং নিরপেক্ষ দৃষ্টির অধিকারী হন। এখন মনে করেন আপনারা আপনারা তো জার্নি করেন, তাই না? ট্রেনে জার্নি করেন, নিশ্চয়ই জার্নি করেছেন। আপনারা নিশ্চয়ই, আমি আপনাদেরকে বলবো, আপনারা এই যে অনেকেই বলেন যে স্যার ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, এই কথাগুলো বলছি, আপনি যদি আপনার নিজের মানে বলবো যে খাসলত চেঞ্জ না করেন, তাহলে আপনাকে আল্লাহ টাকা দিবে না। টাকা নিতে গেলে আপনার মনের মধ্যে, ইনকাম করতে গেলে ওই চাহিদাটা আপনার থাকতে হবে। আপনারা যখন জার্নি করবেন, আমি একটা জিনিস বলে রাখি, তখন সবসময় এসি 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 কোচে সফর করবেন, অ্যারোস্টিক এসি বজায় রাখবেন। আপনি ডাক্তার হচ্ছেন, ওইটুক গার্ড যদি আপনার তৈরি না হয়, আপনি তো রোগীর কাছে টাকা নিতে পারবেন না, আপনি ইনকাম করতে পারবেন না। আপনাকে ওইটা করতে হবে। আজকে আপনি 15,000 ইনকাম করেন, সামনের মাসে আপনার টার্গেট থাকতে হবে 30,000। এই অ্যাম্বিশন যদি আপনার না থাকে, আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না। 10 বছর ধরে আমার সাথে পড়ে যাবেন, আপনার আর্নিং বাড়বে না। আর্নিং বাড়তে গেলে আপনার মধ্যে ওই গার্ডটা তৈরি করতে হবে। আর যখনই দেখবেন যে আমার ক্লাস শুরু হয়েছে, সব বাদ, যত রুগী আছে সব বসে রাখেন 1 ঘন্টার জন্য, সে ওখানে থেকে যাবে। এখানে এসে বসবেন, স্যার রুগী মেলা ছিল, আপনার ক্লাসে উপস্থিত হতে পারলাম না, এটা করতে গেলেন, শেখা হবে না। এটা কিন্তু আমার মানে এক ধরনের ওসিয়ত। গুরুর কাছ থেকে নিতে গেলে গুরুর ওসিয়ত আপনাকে ফলো করতে হবে। রুগী বাদ, ইনকাম বাদ। কারণ আল্লাহ আপনাকে বরকত দিবে, আপনি আমার কথা শুনেন, আমি আপনাকে কিছু ইন্সপাইরেশন দিব, সেই বিষয়গুলো আপনারা মানবেন, আপনার আর্নিং এমনি হবে, লাখ লাখ টাকা ইনকাম করবেন। তো যখন জার্নি করবেন, ডেফিনেটলি এসিতে ইয়ে করবেন। এরপরে জার্নি যখন করবেন, বিমানে করে করবেন। তো যাক, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। বিমানে এই এই টাইপের সিচুয়েশন আসে না। আমরা সাধারণত দূরপাল্লার ট্রেন, রাজশাহী থেকে ঢাকা যাচ্ছি বা ইয়ে হয়, বা অনেক সময় লোকাল বাসগুলোতে ঢাকাতেও দেখা যায়, এই সমস্যাটা খুব দেখা যায়। আমি ছোটবেলা থেকে, আগের জামানাতেও দেখেছি, খুবই হইতো। ধরেন, আর কলকাতায় গেলে তো হয়, ইন্ডিয়ার ওই এগুলোতে হয়। ধরেন বাসে বসার সিট আছে 2টি, আর একজন মানুষ ওনার সামনে দাঁড়ায় আছে, নাক ভূমিকার সামনে দাঁড়ায় আছে। সে অনেক দূর থেকে বেশ দীর্ঘক্ষণ ধরে ওইভাবে দাঁড়ায় থেকে কষ্ট পাচ্ছে। ধরেন যে 40 বছর 45 বছরের পার্সন দাঁড়ায় থেকে কষ্ট পাচ্ছে। এখন সিটে বসে থাকা নার্স ভূমিকা প্যাসেঞ্জার, সে তো 2টা সিট ভাড়া নিয়ে মনে করেন যে একদম পুরা ওইভাবে বসে আছে। এখন দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকায় ওর মন এবার একটু বলতে শুরু করলো। সে ভাবলো, আহারে বেচারা, অনেকক্ষণ ধরে ভাবে মানুষটা দাঁড়ায় আছে, কত কষ্ট পাচ্ছে। এখন সে প্রথমে কি করবে জানেন? প্রথমে বাসের আশেপাশে বা ট্রেনের আশেপাশে চোখটা বুলাইয়া নিবে।
যে কোথাও সিট খালি আছে কিনা। দেখলো কোথাও সিট খালি নাই, এবার থেমে গেল। এবার 4টা স্টপেজ ধরেন পার হয়ে গেল, ওই লোকটা ওইভাবেই দাঁড়ায় আছে। এবার তার মন চাইবে যে আমার সিট তো এদিকে একটু আছে, একটু ওনাকে জায়গা করে দিই। তো একটু মানে কিন্তু সামান্য, ওনার ইয়ে একটু ওয়ার্ডটা মনে রাখেন, একটুখানি, একটুখানি ওয়ার্ডটা মাথার মধ্যে ঢুকায় নেন, একটুখানি, একদম সামান্য, জাস্ট একটু পাটা এরম করে রাখার, একটু আঙ্গুলটা রাখার মতন জায়গা, এতটুক জায়গা। আস্ত একটা মানুষ ফিট হতে পারবে এরকম না, আমি পুরা সিট ছেড়ে দিয়ে ইয়ে করবো, এটা না। একটু পাটা এরম করে একটু বসে, বা দাঁড়িয়ে থাকা মানুষটাকে হালকা ভাবে একটু ঠেকিয়ে, একটু মানে পশ্চাৎ দেশটা ঠেকিয়ে একটু রিল্যাক্স নিতে পারে এরকম। তো এখন দাঁড়িয়ে থাকা মানুষটা হয়তো তাকে হালকা একটু রিকোয়েস্ট করলো, একটু অনুরোধ করলো। নায়ক ভূমিকা কিন্তু দেখছে, বলেনি, তার মনটা হয়তো অলরেডি গলা শুরু করছে, সে নিজের জায়গা দিচ্ছে না। এখন সামনে লোক বললো যে ভাই একটু বসার জায়গা দিবেন, জাস্ট একটুখানি। তো উনি করবেন কি, একটুখানি পাটা সরিয়ে নেবে, একটু বলেছে, একটুখানি পাটা সরিয়ে নিয়েছে। ওনার এই রিকোয়েস্ট শোনা মাত্র উনি 2 ফাঁক পাটা এরকম করে ফাঁক করে রেখে বসেছিল, এই যে এরকম হয়ে এবার পাটা এরকম করে নিল, সামান্য একটু হলো। ফলে দাঁড়ায় থাকা লোকটা জাস্ট ওনার সিটের কোনায় একটু বসার সুযোগ পেয়ে লাইট একটু রিল্যাক্স ফিল করলো, বাস এটুকু যথেষ্ট। উনি তো ইচ্ছা করলে রিল্যাক্সে ওর পাশেও সিট আছে, 2টা মিলায় সে ইয়ে করতে পারে না, উনি একটু চেপে বসছে। তো নায়ক ভূমিকা কি করছে, নায়ক ভূমিকা হবে কি, একটু সরে বসছে, আমি একটু সরে বসছি, আপনি এখানে বসুন। এই যে একটুখানি, সামান্য, লিটল বিট। আপনারা যখনই কোনো পেশেন্টের মুখ থেকে একটুখানি, সামান্য, লিটল বিট এই শব্দটা শুনবেন, তখনই জাস্ট মার্ক করে নেবেন, নাক ভূমিকার কথা ভাববেন। তো আপনারা এই একটুখানি এই শব্দটা কি শুনেছেন কখনো? অনেক রোগী হয়তো বলেছে, আপনারা ওইভাবে খেয়াল করেননি। এই শব্দটা কিন্তু সোজাসুজি জেনারাস টু, নার্স ভূমিকার জেনারাস টু রূপ দিসের আন্ডারে ফেলে দেওয়া যায়। এখন আপনার মনে হতে পারে যে আমরা ওনার মুখের কথা বা কিওয়ার্ড কিভাবে ক্যাচ করব, বা আপনি কি করে, আপনারা প্রশ্ন করবেন যে আপনি কি করে ধরে ফেলেন। তো আমরা এইভাবেই পেশেন্টের কেস টেকিং করি, হ্যাঁ, এবং ওই কেস টেকিং এর মধ্যেই আমরা শব্দগুলা শুনে ফেলি। এখন থেকে আপনারাও দেখবেন শুনে ফেলতে পারছেন, ওই শব্দ ধরে আমরা স্টেপ ধরে ফেলি। ওনার এই জেনারাস টু নার্স ভূমিকার একটা জায়গার এই এই বিষয়টার সাথে একটা গানের কথা আমার মনে পড়লো। থোড়াই হে, একটা ছিল না, থোড়া কি জরুরত হে, একটা গান ছিল না, থোড়াই হে। আমি দেখি গানটা পেলে আপনাদের ইয়ে দিব না, আমার গানটা ভালোই লাগে। ওই থোড়া, ওই অল্প। তো নার্স ভূমিকা মানুষ সব সময় একটুখানি দেয়, কখনোই পুরোটা উজাড় করে দেয় না। ওনার মন খারাপ হয় ঠিকই, কিন্তু অন্যের জন্য মন কাঁদবে, কিন্তু দেওয়ার সময় দিবে মেপে মেপে, অল্প অল্প, পুরোটা কখনোই সঁপে দিবে না। ধরেন আরেকটা উদাহরণ দিই, একদম প্র্যাকটিক্যাল, এটা দিয়ে শেষ করব। আপনার চেম্বারে, ক্লিনিকে পেশেন্ট একদম ঠাসা, পুরোপুরি ভর্তি আছে। আমাদের যেরকম ওয়েটিং রুম থাকে, মাঝে মধ্যে একদম ঠাসা হয়ে থাকে, শাটার খুলে দিতে হয়। তো ওইখানে বসার বেঞ্চ আছে, ব্রেঞ্চের নাক ভূমিকা দেখা যাচ্ছে 2টা সিট নিয়ে পুরা দখল করে একদম জাঁকিয়ে বসে আছে। এখন আপনি যদি ওনাকে গিয়ে রিকোয়েস্ট করেন যে ভাই, ওই যে উনি ভদ্র মহিলা লেডি পেশেন্ট, একটু বসেন, একটু চেপে বসেন না প্লিজ, অ্যাডজাস্ট করে বসেন, একটু জায়গা দেন না। আপনারা কি কখনো বলেছেন এভাবে কোন পেশেন্টকে যে একটু বসতে জায়গা দেন? আমি জানি না, হয়তো আপনারা বলে থাকতে পারেন, আমরা মাঝে মধ্যে বলি, আঁটে না যখন তখন আমরা বলি যে ভাই, অনেক সময় বলি যে প্লিজ কিছু মনে করেন না, আপনার বাচ্চাটাকে একটু কোলে নিয়ে বসেন না, একটু ওনাকে বসতে দেন, এইভাবে কিন্তু বলি, এইভাবে রিকোয়েস্ট করা যায়। তো আমরা আমাদের চেম্বারে যখন ভিড় দেখি, তখন মাঝে মধ্যে পেশেন্টকে এভাবে রিকোয়েস্ট করি। তো এই নার্স ভূমিকা যে পুরো সিট একদম নিজের মতন করে আগলে রেখেছে, বসে আছে, দখলে রেখেছে, মনে করেন যে আপনার ক্লিনিকে 20 জন পেশেন্ট ঢুকে গেছে,
তার মধ্যে থেকে আপনি নাক ভূমিকা কিভাবে খুঁজে বের করবেন এই টেকনিকটা আমি আপনাদেরকে শেখাচ্ছি। এই 20 জন বা 50 জন, আমাদের শহীদুল ভাইয়ের চেম্বারে 50 জন রোগী থাকে, এই 50 জনের মধ্যে নাক ভূমিকা কে, এটা বাইর করার টেকনিক আমি আপনাদেরকে শেখাই। আপনারা জাস্ট ওনাদের সবাইকে একটা কমন রিকোয়েস্ট করবেন যে ভাই আপনারা সবাই একটু দয়া করে অ্যাডজাস্ট করে বসেন, একটু চেপে চেপে বসি, আমরা একটু চেপে চেপে বসি। এবার আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন ওনাদের মধ্যে যে মানুষটা সবচেয়ে কম নড়ছে, এই কথা বলার পরে কিন্তু সবাই নড়ে চড়ে বসে, একটু এরকম এরকম করে। মসজিদেও দেখবেন, মসজিদে দেখছেন দোয়ার আগে বলে না একটু জামাতে ইয়া হয়ে বসেন, তো দেখবেন যে যে ব্যক্তি সবচেয়ে কম নড়াচড়া করছে, সবচেয়ে কম জায়গা ছেড়ে দিচ্ছে, সে হলো খাঁটি নাক ভূমিকা। আপনারা জাস্ট ওনাকে ওখান থেকে আলাদা করে আইডেন্টিফাই করে নেবেন, নাক ভূমিকা প্রেসক্রিপশন দিয়ে দিবেন, সোজা বাড়ি পাঠিয়ে দিবেন, বাস। এইটুকের মধ্যে আপনার কেস কেস টেকিং একদম, আমাকে বলবেন রেজাল্ট কি হয়, আমাকে বলবেন, ডেফিনেটলি আপনি সাকসেস হবেন। একটাই মেডিসিন, এইটুক করলে পুরো কেস টেকিং আপনার কাছে পানির মতন ক্লিয়ার হয়ে যাবে। কারণ ওনার লাইফের মূল খাসিয়াত স্পেশালিটি হলো যে সে মানুষকে বসার জায়গা দিলেও একদম সামান্য একটুখানি দিবে, ওর বেশি কোনো মতেই দিবে না। বড় জোর ওনার দেওয়া জায়গায় ওই পার্সনটা সামান্য একটা পায়ের পশ্চাৎ দেশের একটা অংশ রাখতে পারবে বা একটু পা ঢুকাতে পারবে, এর বেশি জায়গা ছাড় দেওয়া নাক ভূমিকার পক্ষে ইম্পসিবল। ওনার মনের ভিতরে এর চেয়ে বেশি জায়গা দেওয়ার মতন হিম্মত, মানসিক উদারতা থাকেই না। ঠিক আছে, আমি আগামী দিন একটা খুব চমৎকার জিনিস আপনাদেরকে পড়াবো, এত মজার, আপনার কেস টেকিং করতে হবে না, আমি আপনাদের জন্য বসে বসে বানাইছি।